সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে মুসলিম বিশ্বের ইতিহাস লেকচার নম্বর 9 উপস্থাপন করছি আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাকিস্তান ও মালদ্বীপ। তোমাদের সামনে আমি একটি মানচিত্র, একটি পতাকা, একটি ছবি উপস্থাপন করেছি। নিশ্চয়ই তোমরা জানো ছবিটি হচ্ছে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার নায়ক কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ। এরপর পতাকাটি হচ্ছে পাকিস্তানের জাতীয় পতাকা এবং পাকিস্তানের একটি ভৌগোলিক ম্যাপ বা মানচিত্র, যে পাকিস্তানের একেবারে উত্তরে তাজিকিস্তান এবং চীনার জিংজিং প্রদেশের একটি অংশ দেখতে পাচ্ছি, পশ্চিমে আফগানিস্তান, ইরান, পূর্বে হচ্ছে ভারত। আমরা পরবর্তীতে আলোচনায় তোমাদেরকে শেষ পর্যন্ত শোনার জন্য আহ্বান জানিয়ে শুরু করছি। শিকনফল হিসাবে তোমাদের সামনে তোমরা যা যা জানতে পারবে সেটা হচ্ছে পাকিস্তানের পরিস্থিতি সম্পর্কে জানতে পারবে, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারবে, পাকিস্তানের সংসদীয় গণতন্ত্রের ব্যর্থতার কারণ সম্পর্কে জানতে পারবে, পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর কেন বারবার হস্তক্ষেপ করেছে তার কারণ সম্পর্কে তোমরা জানতে পারবে। পাশাপাশি মালদ্বীপের পরিচয়, মালদ্বীপের অর্থনীতি এবং অর্থনীতিতে পর্যটন ক্ষেত্রে যে অবদান সেটা তোমরা জানতে পারবে। পাকিস্তানের পরিচয় অর্থাৎ পাকিস্তানের ভৌগোলিক পরিচয়, প্রথমে সে নাম হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র। উর্দু ফার্সি ভাষায় পাকিস্তানের অর্থ হচ্ছে পবিত্র দেশ বা বিশুদ্ধ ভূমি। পাকিস্তান আন্দোলন কর্মী রহমত চৌধুরী রহমত আলী তার নাও অর নেভার গ্রন্থে পাকিস্তান নামটি প্রস্তাব করেন। পাকিস্তানের অবস্থান ও আয়তন, পাকিস্তানের অবস্থান দক্ষিণ এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া, মধ্য এশিয়ার একেবারে সংযোগ স্থলে পাকিস্তান অবস্থিত। এর দক্ষিণে আরব সাগর, পশ্চিমে ইরান ও আফগানিস্তান, পূর্বে ভারত, উত্তরে সাবেক সোভিয়েত ইউনিয়ন যেটা থেকে স্বাধীনতা পেয়ে তাজিকিস্তান স্বাধীনতা লাভ করেছে, 5টি মুসলিম রাষ্ট্র, উত্তর পূর্বে চীনের তিব্বত ও জিনজিয়াং প্রদেশ এলাকা। আয়তন হচ্ছে 8,81,913 বর্গ কিলোমিটার। পাকিস্তানের জনসংখ্যা বর্তমানে 19,90,85,847 জন। এটা 2016 সালের রিপোর্ট অনুযায়ী। রাজধানী হচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানে আমরা প্রশাসনিক পরিধি 4টি অঞ্চল পাকিস্তান বিভক্ত। কেন্দ্রীয় রাজধানী এলাকা নিয়ে একটি অংশ, তারপর স্বশাসিত উপজাতীয় এলাকা দিয়ে 2টি, তারপর আরেকটা হচ্ছে কেন্দ্র কর্তৃক শাসিত উপজাতীয় এলাকা। এখানে বিভাগ হচ্ছে 34টি, জেলা 149টি এবং উপজেলা 588টি। এবার তোমাদের সামনে আমি পাকিস্তানের ভূপ্রকৃতি নিয়ে উপস্থাপন করতে চাই। ভূপ্রকৃতি বিভিন্ন গঠন অনুসারে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর হচ্ছে পার্বত্য ভূমি অঞ্চল, 2 নম্বর হচ্ছে সমতল ভূমি অঞ্চল, 3 নম্বর হচ্ছে উচ্চ মালভূমি অঞ্চল। 1 নম্বর পার্বত্য ভূমি অঞ্চল, 2টি অংশে বিভিন্ন এই অঞ্চলের পার্বত্য ভূমির উচ্চতা গঠন অনুসারে 2 ভাগে ভাগ করা হয়েছে। ক নম্বর হচ্ছে উত্তরে হিমালয় পর্বত শ্রেণী পশ্চিমমুখী শাখাসমূহ, কারাকোরাম পর্বত শ্রেণী, হিন্দুকেশ পর্বত এবং গিলকিট পর্বত এই অঞ্চলের অন্তর্ভুক্ত। পর্বতের মাঝামাঝি এখানে অনেকগুলি গিরিপথ রয়েছে,
তার মধ্যে হচ্ছে বারসর, লোয়ারি, কারাকোরাম প্রভৃতি গিরিপথের নাম উল্লেখযোগ্য। এরপর হচ্ছে পশ্চিমমুখী পর্বত শ্রেণী। পশ্চিমমুখী পর্বত শ্রেণী সিন্ধু উপত্যকার পশ্চিমে উত্তর দক্ষিণে আরব সাগর পর্যন্ত বিস্তৃত। সফেদ পর্বত, সোলোমন পর্বত ও কিরজর পর্বত এই অঞ্চলে অন্তর্ভুক্ত। এখানে যে উল্লেখযোগ্য গিরিপথ রয়েছে, যে খাইবার গিরিপথ, কারাম, গোমলে, তারপর হচ্ছে বুলান প্রভৃতি গিরিপথ। খাইবার গিরিপথের কথা ইতিহাস প্রসিদ্ধ, এটি এই অঞ্চলে অবস্থিত। এরপরে দ্বিতীয় ভাগ হচ্ছে সমতল ভূমি অঞ্চল। সমতল ভূমি অঞ্চল হচ্ছে সমগ্র পাকিস্তানের পূর্বাঞ্চলীয় অর্ধেকই হচ্ছে সমতল ভূমি। এটি সিন্ধু অববাহিত এলাকায় সিন্ধু নদ, শাখা নদী, সালতাস, চেনার ও জিলজাম এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে। এটি উত্তরে কাশ্মীর হতে দক্ষিণে আরব সাগর পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে। এটা সিন্ধুর উজান অঞ্চল, পাঞ্জাব ও ভাওলপুর নিয়ে এটি গঠিত। এখানে হচ্ছে বেশিরভাগ আবহাওয়া ভাওলপুরের অঞ্চল শুষ্ক থাকে, পলিমাটি দ্বারা গঠিত। বালেশ্বর উর্বর, ভাওয়ারপুর এই মরু অঞ্চলে রূপ ধারণ করে, যা বেলুচিস্তান নামে পরিচিত। এরপর হচ্ছে সিন্ধু নদ ও উহার শাখাসমূহের পানি প্রবাহিত অঞ্চল। এই অঞ্চলে বর্ষাকালে বন্যা দেখা দেয়। বর্তমানে প্লাবন থেকে বাঁচার জন্য এখানে বাঁধ নির্মাণ করা হয়েছে। বৃষ্টি কম হওয়ায় বেশিরভাগ অঞ্চল মরুময় হয়ে উঠেছে। তৃতীয় যে ভাগ সেটা হচ্ছে উচ্চ মালভূমি। এই অঞ্চলকে আমরা দুটি অঞ্চলে বিভক্ত করেছি। ফটোহর মালভূমি অঞ্চল, উত্তরে জিলাম নদীর তীরে লবণ পর্বতের উত্তর এই অঞ্চলটি রয়েছে ফটোহর মালভূমি। উচ্চতা এখানে 1 থেকে 2000 ফুট উচ্চ। ভূমি অসমতল, ভূমিতলের কারণে ফাটলের কারণে রয়েছে খাত, গিরি, কন্দর, গুহা ও টিলা। তেল, কয়লা ও অন্যান্য খনিজ সম্পদ এখানে বেশ পাওয়া যায়। এরপর খ নম্বর হচ্ছে বেলুচিস্তানের মালভূমি। সোলোমন পর্বত ও ক্ষীরতর পর্বতের মাঝামাঝি অঞ্চলে এই মালভূমি অবস্থিত। এর আবহাওয়া শুষ্ক হওয়ার কারণে অধিকাংশ অঞ্চল মরুময় এবং অনুর্বর। আবহাওয়া সমুদ্র পৃষ্ঠ থেকে উত্তর পশ্চিমে উচ্চ পর্বত শ্রেণী হওয়ায় আবহাওয়া শুষ্ক। এখানে তাপমাত্রা গ্রীষ্মকালে সর্বোচ্চ 110 থেকে 112 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং শীতকালে সর্বনিম্ন 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বৃষ্টিপাত প্রায়শ কম হয়। এরপর আমরা তোমাদের সামনে যে জিনিসটা উপস্থাপন করছি সেটা হচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থায় পাকিস্তান খুবই দুরূহ অবস্থা। তারা ইন্ডিয়ার সাথে পাল্লা দিয়ে পরমাণু প্রযুক্তির দিকে মনোযোগী হওয়ার কারণে অন্যান্য দিকে তাদের অবস্থা বেশ ভালো না। অর্থনৈতিক দিক দিয়ে আমরা পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে যাচ্ছি। কৃষি সম্পদ, অর্থনৈতিক কৃষির অবদান 21.2%। চাষাবাদ, ফল বাগান, পশুপালন, মৎস্য চাষ ও বনায়ন এই কৃষি সম্পদের অন্তর্ভুক্ত। জাতীয় উৎপাদনের প্রায় অর্ধেক এবং রপ্তানি আয়ের 4/3 কৃষি ও কৃষি উৎপাদনের অবদান। ধান, গম, ভুট্টা, জোয়ার, বাজরা, তেলবীজ প্রভৃতি হচ্ছে কৃষি শস্যের মধ্যে অন্যতম। এরপর মৎস্য চাষ নিয়ে আমি কথা বলবো। মৎস্য চাষ পাকিস্তানের একটা সমুদ্র উপকূলীয় এলাকা প্রায় 1046 কিলোমিটার থাকার কারণে পাকিস্তান বেশ মৎস্য চাষের উপযোগী। এখানে কয়েকটি প্রদেশে মৎস্যের অনেকগুলো ফার্ম রয়েছে। তা পাকিস্তান মাছ নিজেরা চাহিদা মেটায় এবং রপ্তানিও করতে পারে। পাঞ্জাব প্রদেশ মাছ চাষের ফার্ম হিসেবে খ্যাত। এরপর পশুপালন পাকিস্তানে মালভূমি, তৃণভূমি থাকার কারণে পশুপালন অনেক ভালো। বার্ষিক জিডিপির 11% পশুপালন থেকে আসে। কৃষি উৎপাদনের 25% আসে পশুদের উপকরণ থেকে।
দুধ উৎপাদনে পাকিস্তান বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। এখানে গরু, মহিষ, মেষ, ছাগল, ঘোড়া, গাধা, উট, খচ্চর প্রভৃতি থেকে হচ্ছে পশু উল্লেখযোগ্য। তার মধ্যে পরবর্তীতে আমরা বনজ সম্পদ, পাকিস্তানের বনভূমি খুব একটা নেই, 4.8% বনভূমি। এখানে ব্যবহার্য কাঠ এবং জ্বালানি কাঠ ছাড়া আর বেশি কিছু পাওয়া যায় না। এরপর হচ্ছে শিল্প। পাকিস্তানের স্বাধীনতার পর থেকে পূর্ব পাকিস্তানের সম্পদ পর্যন্ত নিয়ে পশ্চিম পাকিস্তানে শিল্পায়ন করার চেষ্টা করা হয়েছে এবং এই জন্য পাকিস্তান শিল্পায়ন নীতিমালা প্রণয়ন করেছে। তারা শিল্প কারখানা প্রতিষ্ঠার জন্য যে নীতিমালা প্রণয়ন করে তা হলো দেশের উৎপাদিত কাঁচামাল ব্যবহারকারী শিল্পকে অগ্রাধিকার দিতে হবে, শর্ত সাপেক্ষ বেসরকারি পুঁজি বিনিয়োগ উৎসাহিত করা হবে, মৌলিক প্রয়োজনের সাথে জড়িত শিল্প সমূহের রাষ্ট্রায়ত্তকরণ ও মালিকানা গ্রহণ করতে হবে, আমদানি হ্রাসের লক্ষ্যে ভোগ্যপণ্য সংশ্লিষ্ট শিল্পের উন্নয়ন ও ভারী শিল্পের পরিকল্পনা গ্রহণ এগুলো উল্লেখযোগ্য। তারপরে কেন্দ্রীয় প্রাদেশিক সরকারগুলোর যে দায়িত্ব বন্টন করা হয়, এখানে পাকিস্তানের উল্লেখযোগ্য যে শিল্পগুলো হলো সেখানে পাট, চিনি, সিমেন্ট, বস্ত্র, সার, তামাক, চামড়া, মেশিনারিজ দ্রব্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি। এরপর আমরা পরিবহন সাইট নিয়ে কথা বলবো। একটি দেশের পরিবহন ব্যবস্থার উন্নয়ন মানে হচ্ছে সে দেশের অর্থনৈতিক উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ অংশ। মোট জিডিপির প্রায় 10.5% পরিবহন খাত থেকে আসে। পরিবহন খাতকে এখানে 4 ভাগে বিভক্ত করা হয়েছে: স্থলপথ, নৌপথ, রেলপথ ও আকাশপথ। স্থলপথের দৈর্ঘ্য হচ্ছে 2,59,618 কিলোমিটার এবং রেলপথ হচ্ছে 7,791 কিলোমিটার। স্থলপথগুলো বাংলাদেশ এবং ভারতের চেয়ে একটু উন্নত, তবে রেলপথ ভারত বা চীনের চেয়ে অনুন্নত। পাকিস্তানে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যোগাযোগ করার জন্য 35টি বিমানবন্দর রয়েছে। এর মাধ্যমে পাকিস্তান নিজেদের এবং অন্যান্য দেশের মধ্যে তাদের যোগাযোগ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছে। খনিজ সম্পদ পাকিস্তানে খুবই গুরুত্বপূর্ণ। সেখানে উল্লেখযোগ্য খনিজ সম্পদগুলো হচ্ছে চুনাপাথর, আকরিক লোহা, খনিজ লবণ, রূপা, স্বর্ণ, মূল্যবান পাথর, মার্বেল, তামা, কয়লা, গ্রাফাইট, সালফার, সিলিকা, প্রাকৃতিক গ্যাস এগুলো উল্লেখযোগ্য। অন্যতম বেলুচিস্তান, খাইবার পাখতুন, পাঞ্জাব ও কাশ্মীর প্রদেশে প্রচুর খনিজ পদার্থ মজুদ আছে এবং সেখান থেকে প্রতি বছর খনিজ সম্পদ আহরণ করা হচ্ছে। প্রযুক্তির দিক দিয়ে পাকিস্তান বেশ এগিয়ে গেছে। তাদের পরমাণু প্রযুক্তি আজকে মুসলিম রাষ্ট্রের একমাত্র পরমাণু শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান। তাদের অন্যান্য প্রযুক্তির মধ্যে হচ্ছে সফটওয়্যার, বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করা, বৈমানিক কমপ্লেক্স। চীনের ইনোভেটেক্স কোম্পানির সহযোগিতায় তারা ট্যাবলেট, পিসি ও নোটবুক উৎপাদন করছে অলরেডি। তারা সফটওয়্যার উৎপাদনের জন্য বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্প হাতে নিয়েছে। এখন তারা সফটওয়্যারের দিকে বেশ মনোযোগী হয়েছে। শ্রমবাজার, বিশ্ব শ্রমবাজারে পাকিস্তানের অবস্থান হচ্ছে 10ম। মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড প্রভৃতি হচ্ছে উল্লেখযোগ্য লাইট। পর্যটন হচ্ছে লাইট। পাকিস্তান খাইবার প্রদেশ, পেশোয়ার, করাচি, লাহোর, সোয়াত, রাওয়ালপিন্ডি, সিয়ালকোট প্রভৃতি অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ হিসেবে পরিচিত। প্রতি বছর পাকিস্তান পর্যটন থেকে বেশ অর্থ আয় করে থাকে। তাহলে এতক্ষণ পর্যন্ত পাকিস্তানের অর্থনীতি নিয়ে আমরা কথা বললাম। এরপর পাকিস্তানের সংসদীয় গণতন্ত্র ব্যর্থতার কারণ নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। পাকিস্তান 1947 সালে ভারতের সাথে একদিন আগে স্বাধীন হলেও পাকিস্তান গণতান্ত্রিকভাবে বেশি দূর অগ্রসর হয়নি। তার
যে ব্যর্থতার কারণ সেটাই আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথম হচ্ছে সংবিধান প্রণয়নের ব্যর্থতা। বঙ্গবন্ধু 10 ফেব্রুয়ারি বাংলাদেশে আগমন করার পরের দিনই সংবিধান প্রণয়ন করতে শুরু করে দিয়েছিলেন। সেখানে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ 47 সালে দেশ স্বাধীন করে সে সংবিধান প্রণয়ন না করে বসেছিল। পরবর্তী কালে যারা সরকার এসেছে তারাও সংবিধান প্রণয়নে অনেক সময় ধীরতা দেখিয়েছে, তারা নিজের স্বার্থে সংবিধান প্রণয়ন করেনি। সেই সংবিধান প্রণয়ন করতে তাদের প্রায় 9 বছর লেগেছে। 1956 সালে প্রথম পাকিস্তান সংবিধান প্রণয়ন করে। কিন্তু সাংবিধানিক কাঠামো সোজা হয়ে দাঁড়াতেই 2 বছরের মাথায় সে আইয়ুব খানের ষড়যন্ত্রে সামরিক শাসন কায়েম হয়ে সে সংবিধান আবার মুখ থুবড়ে পড়েছে। 2 নম্বর হচ্ছে জাতীয়তাবাদের প্রভাবহীনতা। একক পাকিস্তানি জাতীয়তাবাদ গড়ে না ওঠায় 24 বছরের মাথায় পাকিস্তান শুধু ভেঙে যায়নি, এখানে ব্যাহত হয়েছে গণতন্ত্র। এরপরে হচ্ছে সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতার অভাব। বারবার সেনাবাহিনীর হস্তক্ষেপ, ব্যক্তিতন্ত্রের কারণে তাদের স্বতন্ত্রবাদ, আত্মকেন্দ্রিকতা সংসদীয় গণতন্ত্রকে বারবার বাধাগ্রস্ত করেছে। 1958 সালে আইয়ুব খান, 1969 সালে ইয়াহিয়া খান এবং 1977 সালে জিয়াউল হক, পরবর্তীতে পারভেজ মোশাররফ সামরিক শাসকরা ক্ষমতা দখল করে পাকিস্তানের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে দিয়েছে। সংবিধানের প্রতি আনুগত্যহীনতা, রাজনীতিবিদ, প্রশাসনিক আমলা, জনগণ, সামরিক কর্মকর্তা সংবিধানের প্রতি কারো আনুগত্য ছিল না, বরং সবাই সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এবং গণতন্ত্রকে ব্যাহত করেছে। নির্বাচনের প্রভাব। নির্বাচন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের প্রাণ। যদি কোনো দেশে যথাসময়ে নির্বাচন হয় তাহলে সেখানে গণতন্ত্র আছে যে বলে এটা আসলে হচ্ছে গণতন্ত্রের নামে স্বৈরাচারীকরণ। যথাসময়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। 1954 সালে পাকিস্তানের প্রাদেশিক পরিষদে পুরো পাকিস্তানে যে নির্বাচন হয়েছিল সেখানে তৎকালীন যুক্তফ্রন্ট সরকার, যে যুক্তফ্রন্ট, এই যে ভাসানী, তারপর হচ্ছে শেরে বাংলা, সরওয়ার্দী মিলে যে যুক্তফ্রন্ট হয়েছিল সেটা বিপুল বিজয় লাভ করে এবং তারা ক্ষমতা দখল করে। কিন্তু তাদেরকে 2 বছরের বেশি ক্ষমতা থাকতে দেওয়া হয়নি, ষড়যন্ত্র করে তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। 1970 সালে বিজয় লাভের পরও পাকিস্তান ক্ষমতা হস্তান্তর করেনি। পরবর্তীতে পাকিস্তান বিভক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, বাংলাদেশ আমরা পেয়েছি স্বাধীনতা। 1958 সালে আইয়ুব খানের যে মৌলিক গণতন্ত্র নীতি, এটা গণতন্ত্রকে অস্বীকার করেছে, ফলে গণতন্ত্র ব্যর্থ হয়েছে। দীর্ঘ 11 বছর শাসন করেছে এই আইয়ুব খান। অসংগঠিত রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক দল ব্যতীত গণতন্ত্র কখনো বিকাশ লাভ করতে পারে না। সুষ্ঠু রাজনৈতিক দল ব্যবস্থা না থাকায় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে পারেনি এবং সরকার পক্ষ প্রশাসনও যে রাজনৈতিক দল গড়ে উঠুক, একটা রাজনৈতিক সংস্কৃতি চালু হোক, সেটা তারা চায়নি। যার কারণে সেনাবাহিনী চোখ রাং দিয়েছে, তারা ক্ষমতা দখল করেছে। এরপর হচ্ছে 7 নম্বর হচ্ছে জাতীয় ঐক্যের যে প্রভাব। স্বাধীনতার পর জাতীয় ঐক্যের অভাবে পূর্ব ও পশ্চিম পাকিস্তান প্রায় সময় দ্বন্দ্ব দেখা দেয়। ভাষার আন্দোলনকে কেন্দ্র করে যে সাংস্কৃতিক দ্বন্দ্ব, এরপরে 1956 সালে ভাষাকে স্বীকৃতি দেন, এরপরে আইয়ুব খানের ক্ষমতা দখল, এভাবে নানামুখী ষড়যন্ত্র বারবার হয়েছে। এটা শুধু পাকিস্তানের গণতন্ত্রকে ব্যবস্থাকে ব্যর্থ করেনি, জাতীয় সংহতিকেও ব্যর্থ করেছে। ও রাজনীতিতে সামরিক বাহিনীর উপস্থিতি। জিন্নাহ সেনাবাহিনীকে আস্কারা দিয়েছিলেন, মাথায় তুলেছিলেন। এরপরে ইস্কান্দার মির্জা এসে একেবারে শাসন ক্ষমতায় বসিয়ে দিলেন সেনাবাহিনীর প্রধানকে। তৎকালীন সেনাবাহিনীর প্রধান আইয়ুব খানকে সে প্রতিরক্ষা মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছিলেন, যার কারণে সেনাবাহিনী সেখানে শাসনতন্ত্রে হস্তক্ষেপ করা তাদের জন্য মামুলি ব্যাপার হয়ে দাঁড়ায়। কেন্দ্র প্রদেশের
যে বিরোধপূর্ণ সম্পর্ক, সেটা একটু গুরুত্বপূর্ণ। কারণ পূর্ব পাকিস্তানের প্রতি বিমাতাসুলভ আচরণ, বারবার হস্তক্ষেপ, প্রাদেশিক সরকার ভেঙে দেওয়া গণতন্ত্রের পতনকে ত্বরান্বিত করে। তারপর হচ্ছে জাতীয় সংহতির অভাব। পাকিস্তানের জাতীয় সংহতির বড় অভাব ছিল। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মুসলমান হলেও ভাষা সংস্কৃতির ভিন্নতার কারণে কখনো এক পাকিস্তান হয়ে তারা উঠতে পারেনি। পাঞ্জাবিদের আগ্রাসন পাকিস্তানকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিণত করেছে, পাকিস্তানের গণতন্ত্রকে ব্যাহত করেছে। 11 নম্বর হচ্ছে আমলাদের অদক্ষতা, অনভিজ্ঞতা ও স্বার্থপরতা। প্রশাসনের সফলতা অনেকাংশে নির্ভর করে আমলাতন্ত্রের সফলতার উপরে, আমলাতন্ত্রের অভিজ্ঞতা, দক্ষতা, আন্তরিকতার উপর। অদক্ষ, অনভিজ্ঞ, স্বার্থপর আমলার কারণে পাকিস্তান বারবার হুমকির সম্মুখীন করেছে, বাধাগ্রস্ত হয়েছে গণতন্ত্র। এরপর হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব। ক্যারিসমেটিক লিডার হিসেবে খ্যাত পাকিস্তানের স্বাধীনতার জনক কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর পরে তার যে শূন্যস্থান, সেটা কেউ পূরণ করতে পারেনি। যোগ্য নেতৃত্বের অভাবে সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ পায়। তারপর হচ্ছে প্রশাসনিক দুর্নীতি, রাজনীতিবিদদের আত্মকেন্দ্রিকতা, গণতান্ত্রিক মূল্যবোধের অভাব। প্রশাসনে যারা যখনই ক্ষমতায় গিয়েছে তারা তাদের ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করেছে। তারা গণতন্ত্র তথা জনগণকে তোয়াক্কা করেনি, জনগণের স্বার্থের অগ্রাধিকার না দিয়ে নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে, যার কারণে গণতান্ত্রিক মূল্যবোধ ব্যাহত হয়েছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি খুবই গুরুত্বপূর্ণ, যেটার কারণে এগিয়ে গেছে ভারত, কিন্তু পাকিস্তান সেটা করতে পারেনি। পাকিস্তান আইন বিভাগ কর্তৃক শাসন বিভাগ এবং বিচার বিভাগকে সবসময় নিয়ন্ত্রণ করা হতো, আলাদা বিচার বিভাগ অথবা স্বাধীন বিচার বিভাগ গঠন হয়ে ওঠেনি, যার কারণে আইন বিভাগ বারবার বিচার বিভাগে হস্তক্ষেপ করেছে, গণতন্ত্রকে ব্যাহত করেছে। এভাবে পাকিস্তানের গণতন্ত্র বারবার ধাক্কা গিয়েছে, বারবার ব্যাহত হয়েছে, গড়ে উঠতে পারেনি গণতন্ত্র, এস্টাবলিশড হয়নি সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতি। এবারে আমরা তোমাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছি আমি, সেটা হচ্ছে পাকিস্তানি রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ। যদিও পূর্বের বিষয় আর বর্তমান বিষয় প্রায় কাছাকাছি চলে আসছে, তারপরেও আমি তোমাদের সামনে বিষয়টাকে খোলামেলাভাবে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। এখানে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আগের আলোচনায় অনেকটা চলে আসা সংবিধান প্রণয়নে বিলম্ব। যেখানে পাকিস্তান সংবিধান প্রণয়ন করতে পারেনি, বারবার বাধাগ্রস্ত হয়েছে সংবিধান প্রণয়ন, তার কারণে পাকিস্তান একটি সেনাবাহিনীর সবসময় হুমকির মুখে থেকেছে, কারণ প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে সেখানে সেনাবাহিনী প্রভাব বিস্তার করত। কার্যকরী দীর্ঘস্থায়ী সংসদীয় ব্যবস্থা গড়ে না ওঠা। পাকিস্তান অতি অল্প সময়ের মধ্যে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যু এবং স্বার্থপর নেতৃত্বের কারণে সেখানে কার্যকর দীর্ঘস্থায়ী সংসদীয় ব্যবস্থা গড়ে উঠতে পারেনি। যে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে সংবিধান না থাকার কারণে সেই সুযোগে তৎকালীন প্রশাসক যারা রাষ্ট্রের দায়িত্বে ছিলেন তারা সুযোগ নিয়েছে, ব্যাহত হয়েছে গণতন্ত্র, ব্যাহত হয়েছে পাকিস্তানের অর্থনৈতিক উন্নতি, ব্যাহত হয়েছে জনগণের স্বাধীনতা, যার কারণে সেনাবাহিনী বারবার ক্ষমতায় আসার সুযোগ পেয়েছে। একক পাকিস্তানি জাতিসত্তার সংকট। পূর্ব এবং পশ্চিম পাকিস্তান হাজার মাইল দূরে হলেও তারা একক মুসলিম জাতি ছিল। মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে পাকিস্তান স্বাধীন হয়েছিল, কিন্তু তারা একক মুসলিম জাতি হিসাবে তারা জাতির সত্তাকে গড়ে তুলতে পারেনি। পাকিস্তানের সাংস্কৃতিক বিভেদ ছিল, অঞ্চলগত বিভেদ ছিল, তাদের সামাজিক নানা ধরনের বিভেদের কারণে, বিশেষ করে পাঞ্জাবিদের আগ্রাসনের কারণে সেটা হয়ে ওঠেনি। 4 নম্বর হচ্ছে জিন্নাহর বর্তমানে যোগ্য রাজনৈতিক নেতৃত্বে ঘরে না ওঠা। জিন্নাহ যে যোগ্যতা, যে দক্ষতা ছিল, সে ধরনের নেতৃত্ব পরবর্তীতে গড়ে উঠতে পারেনি, যার কারণে পাকিস্তানের গণতন্ত্র সেভাবে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। তখন যে শূন্যতা সেটা কেউ পূরণ করতে পারেনি, যার কারণে সেনাবাহিনীর চক্রাঙ্গানি, সেনাবাহিনী দখলে সম্মত হয়েছে। এরপর নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি। পাকিস্তান রাজনৈতিক দলগুলি যারা ছিল
তখন ছিল আওয়ামী মুসলিম লীগ তথা আওয়ামী লীগ, তারপর মুসলিম লীগ, বিভিন্ন নেজামে ইসলাম, আঞ্চলিক বিভিন্ন দল ছিল। তারা সেভাবে সংগঠিত হয়ে ওঠেনি, তাদের রাজনৈতিক সংস্কৃতি তত বেশি উন্নত ছিল না, পারস্পরিক বিশ্বাস আস্থাহীনতা ছিল না, যার কারণে সে সুযোগটা সেনাবাহিনী গ্রহণ করেছে। রাজনৈতিক নেতৃবৃন্দের আত্মকেন্দ্রিকতা রাজনীতিতে সেনা কর্মকর্তার অন্তর্ভুক্ত করা। রাজনীতিতে সেনাবাহিনী কর্মকর্তা প্রথম অন্তর্ভুক্ত করে সরাসরি, এর আগে জিন্না তাদেরকে বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে তাদেরকে ডাকতেন, কিন্তু সরাসরি দায়িত্ব দিয়েছিলেন হচ্ছে ইস্কান্দার মির্জা, তখন প্রতিরক্ষা মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন। এবং তৎকালীন যে নেতৃবৃন্দ ছিল তারা আত্মকেন্দ্রিক ছিল, তারা সবসময় নিজের স্বার্থটাকে বড় করে তুলতে দেখতেন, জাতীয় স্বার্থের পরিবর্তে তারা নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করতেন। সুসংগঠিত রাজনৈতিক দলের অভাব। রাজনৈতিক দল অল্প কয়েকটি ছিলেও তাদের মধ্যে সাংগঠনিক দক্ষতা, স্থিরতা এবং দেশপ্রেমের বড় অভাব ছিল, যার কারণে পাকিস্তান বিরোধী দলীয় সংস্কৃতি, সরকারি দলীয় সংস্কৃতি ওভাবে গড়ে উঠতে পারেনি, সুসংগঠিত হয়নি রাজনৈতিক দলীয় ব্যবস্থা। রাজনৈতিক অস্থিতিশীলতা। পাকিস্তান একেবারে শুরুতেই পূর্ব পাকিস্তানের ভাষাকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়েছিল, সেটা আস্তে আস্তে আরও পুঞ্জীবিত হতে থাকে। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট সরকার বিজয় লাভ করার পরেও 2 বছর যেতে না যেতে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়। এভাবে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়। সেটা আইয়ুব খান ক্ষমতা দখল করার পরেও বিরাজমান থাকে। ইয়াহিয়া খান যখন নির্বাচন দেয়, নির্বাচনের পরেও তারা ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করে, শেষ পর্যন্ত পাকিস্তান বিভক্ত হয়ে যায়। এভাবে রাজনৈতিক অস্থিতিশীলতা কারণে পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র পর্যবেসিত হয়েছে। আর পাশাপাশি ভারত সেটা গণতান্ত্রিক দেশ হিসেবে, সেনাবাহিনীর হস্তক্ষেপ মুক্ত একটি দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। উদার গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন রাজনৈতিক সচেতন নাগরিকের অভাব। পাকিস্তানের যারা জনগণ তারা উদার ছিলেন না, অতি সংকীর্ণ। পশ্চিম পাকিস্তানেরা পূর্ব পাকিস্তানিদেরকে তাদের উচ্চমানের নাগরিকই মনে করতো না, তাদের মনে নিম্নমানের নাগরিক, যার কারণে তারা সবসময় শোষণের দিকে দেখত। পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের সম্পদ নিয়ে তারা পশ্চিম পাকিস্তানে অট্টালিকা বানাতো, শিল্প কারখানা বানাতো, কিন্তু পূর্ব পাকিস্তানে সেটা না করার কারণে তাদের যে উদারতার অভাবের কারণে পরস্পরের মধ্যে আস্থা বিশ্বাসের ঘাটতি ছিল এবং রাজনীতি সচেতন নাগরিকের বড় অভাব ছিল পাকিস্তানে। আর শাসক যন্ত্র চায়নি নাগরিকরা রাজনীতি সচেতন হোক, কারণ নাগরিক যদি রাজনৈতিক সচেতন হয় তাহলে তাদের ক্ষমতা বেশি দিন টিকবে না। তারপর জাতীয় স্বার্থ সচেতন গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অভাব। পাকিস্তানে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। যারা রাজনীতি সচেতন, যারা জাতীয় স্বার্থের পক্ষে কাজ করবে, ঐক্যবদ্ধতার পক্ষে কাজ করবে, যার কারণে সেনাবাহিনী সেই সুযোগটা বারবারই নিয়েছে। 11 নম্বর, দায়িত্বশীল গঠনমূলক বিরোধী দলের অভাব। সরকারি দল সবসময় বিরোধী পক্ষকে হামলা করেছে, তারা সহ্য করতে পারেনি, কারণ তাদের নিজের অবস্থান দুর্বল ছিল বলে তারা কোনো বিরোধী দলকে সংগঠিত হতে দেয়নি এবং গঠনমূলক ভূমিকা রাখার সুযোগ দেয়নি, যার কারণে সবসময় বিপ্লব, হরতাল, অবরোধ, বিক্ষোভ এগুলি দিয়ে তারা সরকারের বিরোধী আন্দোলনে কাজ করেছে। গঠনমূলক বিরোধী দলের অভাবের কারণে এটি হয়েছে। বৈধতার সংকট, সেনাবাহিনী নির্ভরতা। পাকিস্তানে যেহেতু দীর্ঘদিন কোনো নির্বাচন ছিল না, যার কারণে যারাই ক্ষমতায় গিয়েছে তারা ক্ষমতায় আঁকড়ে ধরার চেষ্টা করেছে। জনগণের ক্ষমতার প্রতি বৈধতা ছিল না বলে তারা সেনাবাহিনীর প্রতি নির্ভরতা তাদের বেড়ে গিয়েছে। প্রশাসনিক কার্যক্রমে সামরিক বাহিনীর অংশগ্রহণ। বারে বারে প্রশাসনিক কার্যক্রমে সেনাবাহিনী অংশগ্রহণ করেছে। ইস্কান্দার মির্জা থেকে শুরু করে সবাই সেনাবাহিনীকে, আইয়ুব খান থেকে শুরু করে সবাই সেনাবাহিনীকে সেখানে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে, যার কারণে মনে হয়েছে পাকিস্তান একটি সেনাবাহিনী দ্বারা পরিচালিত রাষ্ট্র, সেখানে গণতন্ত্র বলে কিছু নেই। প্রশাসনিক দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা। যেখানে প্রশাসক দুর্নীতি পরায়ণ হয়, দুর্নীতিকে লালন করা হয়, যেখানে আমলাতন্ত্র অদক্ষ, অনভিজ্ঞ, দুর্নীতি পরায়ণ থাকে, সেখানে একটি দেশ এগিয়ে যেতে পারে না। একটি দেশ এগিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমলাতন্ত্র সফলতা
এবং দুর্নীতিমুক্ত প্রশাসন সেটা গড়ে না ওঠার কারণে এখানকার গণতান্ত্রিক ব্যবস্থা ব্যর্থ হয়েছে। সেনাবাহিনী বারবার ক্ষমতা দখল করেছে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থা ও বিশ্বাসের সংকট, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের আস্থা বিশ্বাসের বড় সংকট ছিল, যার কারণে পাকিস্তান বারবারই ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের প্রতি তাদের কোনো আস্থা ছিল না, মুসলিম লীগের প্রতি আওয়ামী লীগের আস্থা ছিল না, সরকার থাকলেও মুসলিম লীগের কোনো গঠনমূলক কার্যক্রম ছিল না, এবং তাদের রাজনৈতিক শক্তি এবং সংগঠন বিস্তারও ছিল না। তারা শুধু পাকিস্তান প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, এরপর যেন স্থগিত হয়েছে। এবং যার কারণে যারা নিজেরা রাজনীতিবিদ না হওয়ার কারণে, জমিদার শ্রেণী হওয়ার কারণে, উচ্চ শ্রেণী হওয়ার কারণে তারা বিশেষ করে নাগরিকদের শাসাবুসাদেরকে গুরুত্ব দিত না, যার কারণে তাদের মধ্যে আস্থা বিশ্বাস প্রশাসক শ্রেণী এবং রাজনৈতিক দল সেটা গড়ে ওঠেনি। সেই অবিশ্বাসের কারণে বারবার আস্থার সংকট সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের, আন্তর্জাতিক বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র চক্রান্ত, সে স্বাধীনতার পূর্বে পাকিস্তান শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র করছে কিভাবে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা যায়। পাকিস্তানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, সেখানে যাতে মুসলিমরা মাথা তুলে দাঁড়াতে না পারে, সেটা আন্তর্জাতিক সব ষড়যন্ত্রের অংশ হিসাবে সেখানে সেনাবাহিনীকে লেলিয়ে দিয়ে বারবার ক্ষমতায় বসার সুযোগ করে দিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। দুর্নীতি, স্বজনপ্রীতি, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্বজনপ্রীতির কারণে সেখানকার উন্নতি ব্যাহত হয়েছে, বারবার সেনাবাহিনী ক্ষমতায় এসেছে। উপজাতীয় কোন্দল, শিয়া সুন্নি দ্বন্দ্ব, জঙ্গি গোষ্ঠীর উত্থান, এগুলো পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা বর্তমানে, আধুনিক এই সমস্যা, যার কারণে এমন সমস্যা সৃষ্টি হয়েছে সাধারণ সরকারের পক্ষে সামাল দেওয়া সেটা অনেক কষ্টকর। সেজন্য সেনাবাহিনী এটার অজুহাতে ক্ষমতায় এসেছে। আমরা পাকিস্তান আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা যে একটা মানচিত্র তোমাদের সামনে উপস্থাপন করেছি সেটা হচ্ছে মালদ্বীপের মানচিত্র। এখানে মালদ্বীপের যে রাজধানী মালে, এখানে অনেকগুলি অ্যাটলের কথা আছে, ইন্ডিয়ান ওশিন দেখা যাচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো দ্বীপ, প্রায় 200টি দ্বীপ নিয়ে হচ্ছে মালদ্বীপ রাষ্ট্র। এখানে হাজারের উপরে দ্বীপ থাকলেও ততগুলো দ্বীপ আসলে জনবসতি নেই। প্রায় 200টি রাষ্ট্র দ্বীপ নিয়ে এই রাষ্ট্র গঠিত হয়েছে। ভৌগোলিক পরিচয়, দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ, চারিদিকে শুধু পানি আর পানি। ভারত মহাসাগরের তীরে অসংখ্য দ্বীপ নিয়ে এটি গঠিত। 1857 সালে ব্রিটিশ আশ্রিত রাজ্য হিসেবে ঘোষিত হয় এবং 1958 সালে দেশটি প্রজাতন্ত্র ঘোষিত হয়। 1965 সালে 26শে জুলাই এই দেশটি স্বাধীনতা লাভ করে। তার অবস্থান, আয়তন, সমুদ্র বেষ্টিত ভারত মহাসাগরের ভিতরে অবস্থিত প্রবাল দ্বীপ রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ। ছোট বড় মানব বসতিপূর্ণ প্রায় 200টি দ্বীপের সমন্বয়ে এটি গঠিত। এটি শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। মালদ্বীপের সাথে অন্য কোনো দেশের সীমানা নেই। সমুদ্র পৃষ্ঠ হতে এই ভূমির উচ্চতা প্রায় 8 মিটার। সর্ববৃহৎ দ্বীপ দৈর্ঘ্য হচ্ছে 8 কিলোমিটার। সর্বমোট আয়তন হচ্ছে 298 বর্গ কিলোমিটার। প্রশাসনিক পরিচয়, এখানে অনেকগুলো অ্যাটল রয়েছে, যে সেখানে পাকিস্তানের 26টি অ্যাটল এবং 19টি প্রশাসনিক এলাকা রয়েছে। এই অ্যাটলগুলো হচ্ছে শহরের মতো অনেকটা। তারপর মালদ্বীপের অর্থনীতি ও পর্যটন, অর্থনীতিতে পর্যটনের ভূমিকা, এটা নিয়ে কথা বলি। আমি আজকের আলোচনা শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ। তোমরা শেষ পর্যন্ত আলোচনা শুনবে। আবারও পুনরায় আশাবাদ ব্যক্ত করছি। মালদ্বীপের অর্থনৈতিক অবস্থা, সার্কভুক্ত দেশগুলোর সবচেয়ে ক্ষুদ্র ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে মালদ্বীপ। অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় জনসংখ্যার বৃদ্ধির হার এখানে অনেক বেশি, যার কারণে অর্থনীতির সাথে জনসংখ্যার যে সমন্বয় সেটা হয়ে ওঠে। প্রধান উৎস হচ্ছে, আয়ের প্রধান উৎস পর্যটন, মৎস্য শিকার। সম্প্রতি কিছু কিছু বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পায়, অর্থনীতি কিছুটা সচল হতে শুরু করেছে। বহুমুখী অর্থনৈতিক বিকাশ দ্বারা শুরু হয়েছে মালদ্বীপে। অর্থনৈতিক উপাদানগুলোর মধ্যে সেখানে মূলত পর্যটন, মৎস্য, কৃষি, এই 3টি উপাদানের উপরই অর্থনৈতিক ভিত প্রতিষ্ঠিত। জনগণের বেশিরভাগ হচ্ছে মাছ ধরার সাথে সংশ্লিষ্ট, পর্যটন শিল্প এবং নারিকেল চাষের উপর সাথে সংশ্লিষ্ট।
মৎস্য শিকার। অর্থনৈতিক মূল ভিত্তি হচ্ছে মাছ। দেশটির শ্রম শক্তির 20% হচ্ছে শ্রমিক শক্তির 20% হচ্ছে মৎস্য। এখানে প্রায় 1,10,000 লোক এই শিল্পের সাথে, মৎস্যের সাথে জড়িত আছে। এখানে জিডিপির প্রায় 10% এই খাত থেকে, মৎস্য খাত থেকে আসে। তারপরে শ্রমশক্তির 20% লোক এখানে, 90 জিত মাছের 90% মাছ বাইরে রপ্তানি করা হয়। এভাবে বিভিন্ন জাল যন্ত্রপাতি নিয়ে তারা মৎস্য শিকার করে থাকে। তারপর হচ্ছে কৃষি ব্যবস্থা। কৃষি ব্যবস্থা জিডিপির প্রায় 4% এখান থেকে আসে। দেশীয়ভাবে যেসব কৃষি পণ্য উৎপাদিত হয় তার মধ্যে হচ্ছে নারিকেল, বাদাম, কলা, ব্রেড ফ্রুট, পেঁপে, আম, মিষ্টি আলু, আদা, পেঁয়াজ, গম, ভুট্টা প্রভৃতি। তবে এটা চাহিদার তুলনায় খুবই অপর্যাপ্ত, তাই বেশিরভাগ খাদ্য বাহির থেকে আমদানি করতে হয়। শিল্প প্রতিষ্ঠান। সম্প্রতি বিভিন্ন শহরে ক্ষুদ্র মাঝারি ধরনের কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। শিল্প খাত থেকে জিডিপির আয় প্রায় 23%। মেরুনো হিমায়িত শিল্প বিকাশ লাভ করেছে। পিভিসি 5 উৎপাদনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে মালদ্বীপে। নারিকেলজাত পণ্য উৎপাদনও সন্তোষজনক। বিকাশের পথে হাঁটছে ফুড ফ্যাক্টরিগুলো, বোট নির্মাণ, ব্রিক্স মেকিং ও পানীয় বোতল তৈরি। রপ্তানি আয় প্রায় 145 মিলিয়ন ইউএস ডলার। এরপর হচ্ছে ব্যাংক ও বিমা। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ব্যাংক বিমা। মালদ্বীপ সরকার অর্থ সরবরাহ ব্যবস্থাপনার জন্য 1981 সালে মালদ্বীপ মনিটারি অথরিটি নামে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করে। 1982 সালের প্রথম বাণিজ্যিক ব্যাংক চালু করা হয়। পর্যটনের কারণে বিদেশি বিনিয়োগ এখানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে আন্তর্জাতিক ফাইন্যান্স ইনভেস্টমেন্ট কোম্পানি সাথে একটি যৌথ উদ্যোগে ব্যবসায়িক প্রাইভেট ব্যাংক। পর্যটনের কারণে এখানে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে, ব্যবসা বাণিজ্য শুধু প্রসারিত হচ্ছে। এরপর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মালদ্বীপের অর্থনীতি, পর্যটন শিল্প। পর্যটন সর্ববৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যম। সবচেয়ে বড় শিল্প, যা থেকে জিডিপির প্রায় 28% এবং বৈদেশিক মুদ্রা অর্জনের 60% বেশি আয় হয়। দেশে যে পরিমাণ রাজস্ব হয় তার প্রায় 90% এই পর্যটন খাত থেকে আসে। হোটেল স্থাপন। 1994 সালে হোটেলের সিট সংখ্যা ছিল 2,80,000টি। 2000 সালে তা বাড়িয়ে করা হয় 4,66,000 সিটি। বর্তমানে এই সংখ্যা আরও অনেক বেশি। সম্প্রতি 16,000টি হোটেল নতুনভাবে নির্মাণ করা হয়েছে, যদিও হোটেলগুলো সাইজে বা আকারে খুবই ছোট। পর্যটনের গোড়াপত্তনের যে ইতিহাস সেটা নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছে। 1971 সালের অক্টোবর মাসে ইতালীয় পরিব্রাজক করবিন মালদ্বীপের সৌন্দর্য বিভূত হয়ে তাকে পৃথিবীর স্বর্গ হিসেবে আখ্যায়িত করে মালদ্বীপ সম্পর্কে অনেকগুলো সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন এবং তারই ভিত্তিতে যে সে পরের বছর প্রথম টুরিস্ট দল নিয়ে মালদ্বীপে সফর করেন। অনেকগুলো সে প্রতিবেদন সে প্রচার করার পরে মালদ্বীপের পর্যটন বিষয়ে বিশ্ব পরিচিত হয়ে যায়। আর পরবর্তীতে সফর করার মাধ্যমে সে মালদ্বীপকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। অর্থনীতির পর্যটনের গুরুত্ব বুঝতে পেরে মালদ্বীপ সরকার অনেকগুলো ট্যুরিজম প্ল্যান, স্থায়ী ট্যুরিজম প্ল্যান করে। তার মধ্যে প্রথম ট্যুরিজম প্ল্যান হচ্ছে 1983 থেকে 92 সাল পর্যন্ত প্রথম ট্যুরিজম প্ল্যান করেন। এই প্ল্যানের গুরুত্বপূর্ণ দিক হল পরিবেশ বান্ধব টেকসই পর্যটন বিকাশ, পর্যটন শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর ক্ষমতায়ন, পর্যটন অঞ্চল গন্তব্যস্থল গড়ে তোলা। দ্বিতীয় ট্যুরিজম প্ল্যান হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে সাহায্যে মালদ্বীপ সরকার দ্বিতীয় ট্যুরিজম প্ল্যান প্রণয়ন করে। সেখানে ব্যবসায়ী পরিবেশ বান্ধব, সেখানে কতগুলো লক্ষ্য ছিল বেসরকারি বিনিয়োগকারীদের বিনিয়োগে সকল ধরনের উৎসাহ প্রদান করা, উন্নয়নের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সমতায়ন করা, পরিবেশের সাথে পর্যটনের সেতুবন্ধন করা এবং এখানে প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি করা। তারপর হচ্ছে অর্থনৈতিক শক্তিশালীকরণ। এই প্রকল্পগুলো তারা হাতে নিয়েছে এবং এগিয়ে যাচ্ছে মালদ্বীপ। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
তোমাদেরকে আবারও ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনা, আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।